আচ্ছা, আমি কি এই দুদিনের মধ্যে আপনাদের কোনো গ্রুপে কোচিং করেছিলাম বা কোচিং পাঠিয়েছিলাম? হুম। আচ্ছা, পাচ্ছি না, পরে ওটা দেখে আপনাদের পাঠাবো। দেখো, আমাদের কত দূর হয়েছিল গো? কত নাম্বার রুলস অব দি হয়েছিল কেউ বলতে পারবেন? 3 না 4 নাম্বার হয়েছিল না? 3 নাম্বারটা অবধি হয়েছিল। এই যে এটা অবধি হয়েছিল। আজকে আমরা করব 4 নাম্বারটা। না, 4 নম্বরটাও হয়েছিল এখান থেকে। প্রক্ষেপ বচন বা এক্সক্লুসিভ প্রপোজিশন। আচ্ছা, এই এক্সক্লুসিভ প্রপোজিশন করার আগে আমি এর আগের দিন বলেছিলাম না যে আপনাদের এ ফিউ এবং শুধুমাত্র ফিউ এটা সম্পর্কে বলবো, কম এবং হ্যাঁ স্যার। খুব কম, এটা আই থিঙ্ক বলেছিলাম। খুব ইম্পর্টেন্ট বিষয়টা, পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে যদি লেখা থাকে এ ফিউ, নাকি এ ফিউ, বাংলায় যাকে আমরা বলি কম, কম, আর অন্যটি হচ্ছে শুধুমাত্র ফিউ, শুধুমাত্র ফিউ, যাকে আমরা বলি খুব কম। এই দুটো টার্ম ধরে আমাদের পরীক্ষায়, সে ইউজিসি নেট হোক, ডাব্লিউবি সেট হোক, এছাড়াও যখন আমরা কোচিং প্র্যাকটিস করব ত্রিপুরার, তখনও কিন্তু এই জায়গাটা পাবেন যে এ ফিউ অর্থাৎ কম, এর সাথে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, না, নেগেটিভ সেন্টেন্স থাকে অর্থাৎ নয় যুক্ত কোনো বাক্য থাকে, নেগেটিভ বা নয় যুক্ত বাক্য থাকে, তাহলে প্রপোজিশনটা কি হবে? প্রপোজিশনটা হবে ও প্রপোজিশন। ক্লিয়ার? কি বললাম? যদি এ ফিউ দিয়ে কোনো সেন্টেন্স থাকে এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাহলে সেটা কি হবে? ও প্রপোজিশন হবে। তাহলে আমি বললাম যে কম মানুষ বুদ্ধিমান নয়, কম মানুষ বুদ্ধিমান নয়, এ ফিউ মেন আর নট ইন্টেলিজেন্ট, তাহলে এটা কি হবে? ও প্রপোজিশন স্যার। ও ও প্রপোজিশন, কোনো কোনো প্রপোজিশন, মানুষ নয় কোনো কোনো বুদ্ধিমান। মানুষ নয় বুদ্ধিমান। ক্লিয়ার হয়েছে? হুম, ক্লিয়ার হয়েছে, লিখে জি নেবেন। স্যার। হ্যাঁ স্যার। এবং নাম্বার 2, এই যে এই হ্যাঁ স্যার। হ্যাঁ, এই কনসেপ্টটা কিন্তু বইয়ে পাবেন না, আবারও বলছি, এই কনসেপ্টগুলো যেগুলো আমি মুখে বলছি এগুলো কোথাও পাবেন না। বাকি যেগুলো বই আছে সেগুলো আমি নোটসে দিব। তারপর না, আমি বললাম যে এ ফিউ, মানে আবারও এ ফিউ দিয়ে একটা সেন্টেন্স বললাম যে এ ফিউ মেন আর ইন্টেলিজেন্ট, এটা আমি নর্মালি বললাম, এখানে কোনো নেগেটিভ সেন্টেন্স ঢোকালাম না বা নেগেটিভ কোনো টার্ম অ্যাড করলাম না। না, তখন কি হবে? এ ফিউ মেন আর ইন্টেলিজেন্ট, তখন তাহলে এটা হয়ে যাবে আই প্রপোজিশন। তাহলে এখানে যদি পজিটিভ থাকে, কি পজিটিভ থাকে, তাহলে সেটা হয়ে যাবে আই প্রপোজিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি কিন্তু, যদি এ ফিউ প্লাস নেগেটিভ টার্ম থাকে তাহলে সেটা হয়ে যাবে ও প্রপোজিশন, আর যদি এ ফিউ প্লাস পজিটিভ টার্ম থাকে তাহলে সেটা হয়ে যাবে আই প্রপোজিশন। এটুকু বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এবার ফিউ বা খুব কম, এটা নর্মাল নির্দেশ করে কাকে? ও প্রপোজিশনকে। শুধুমাত্র যদি ফিউ থাকে, নর্মাল নির্দেশ করে ও প্রপোজিশনকে। কাকে? ও প্রপোজিশনকে শুধু নির্দেশ করে। আমি কিন্তু বলিনি যে স্ট্যান্ডার্ড ফর্মে ও করব, আমি বললাম নির্দেশ করে ও প্রপোজিশনকে। তাই কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, অনেক সময় ফিউ, এফ ফিউ শুধু না দিয়ে কি দিতে পারে?
ভ্যারি ফিউ, যেটা আমাদের ইউজিসি নেটে দেয়, ভ্যারি ফিউ, এ দুটো কিন্তু এক, কনফিউজ হবেন না, এ ফিউ আলাদা, ভ্যারি ফিউ অ্যান্ড ফিউ এ দুটো আলাদা, এ দুটো এক, আর এইটা আলাদা, এটা এক। তাহলে ভ্যারি ফিউ আর এ ফিউ থাকলে এটা কাকে নির্দেশ করে? কাকে নির্দেশ করে? So O ও preposition প্রপোজিশনকে। তাহলে পরীক্ষায় বিশেষ করে এসএলএসটিতে আসতে পারে, কারণ সবাই মনে রেখেছে বা সবাই মনে রাখে যে এ ফিউ প্লাস যদি নেগেটিভ থাকে তাহলে ও প্রপোজিশন হয়, কিন্তু এসএলএসটিতে ঘুরিয়ে দিবে, যেটা ইউজিসি নেটেও দেয়, যে ভ্যারি ফিউ বা ফিউ এই ধরনের সেন্টেন্স কোন প্রপোজিশনকে নির্দেশ করে, তো সেটা হচ্ছে ও প্রপোজিশনকে নির্দেশ করে। বাট ফিউ এর সাথে যদি নেগেটিভ থাকে, যদি ফিউ এর সাথে নেগেটিভ থাকে, তাহলে হয়ে যাবে আই প্রপোজিশন। তাহলে আমরা এখানে বলতে পারি পজিটিভ, বলতে পারি কি না? তাহলে দেখো তো, এ ফিউ বা ভ্যারি ফিউ আর ফিউ দুটোই অপোজিট না, একে অপোজিট, হ্যাঁ স্যার। দুটোই অপোজিট। যদি এ ফিউ তার সাথে নেগেটিভ টার্ম থাকে তাহলে ও প্রপোজিশন হয়, আর যদি শুধুমাত্র ফিউ থাকে তার সাথে নেগেটিভ টার্ম থাকে তাহলে আই প্রপোজিশন হয়। এবার এ ফিউ তার সাথে যদি পজিটিভ টার্ম থাকে সেটা হয়ে যায় আই প্রপোজিশন, আর যদি শুধুমাত্র ফিউ থাকে তার সাথে পজিটিভ টার্ম থাকলে ও প্রপোজিশন হয়ে যায়। ক্লিয়ার? Yes sir. হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু স্যার। ট্রান্সলেটে আসবে, আবারও বলছি স্টার চিহ্ন দিয়ে রাখুন, স্টার চিহ্ন দিয়ে রাখুন, পরীক্ষায় আসার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে। তো তাহলে এখানে আমরা কি করব, এক সেকেন্ড, আমরা শর্টকাটে লিখতে পারি। আপনাদের বোঝানোর স্বার্থে শর্টকাটে লিখতে পারি যে এ ফিউ, এ ফিউ প্লাস নেগেটিভ টার্ম, তাহলে না কি হয়ে যাবে, ও প্রপোজিশন। এবং এ ফিউ প্লাস পজিটিভ টার্ম থাকে তাহলে কি হয়ে যাবে, আই আই প্রপোজিশন। প্রপোজিশন। এই ধরনের শর্টকাট নিয়মগুলো আপনারা বইয়ে পাবেন না। আরেকটা আমরা দেখলাম, যদি ভ্যারি ফিউ অথবা অর ফিউ প্লাস নেগেটিভ টার্ম থাকে তাহলে কি হয়ে যাবে, আই প্রপোজিশন। আমি আর বেশি করে লিখলাম না। ভ্যারি ফিউ অর ফিউ থাকে প্লাস পজিটিভ টার্ম থাকে তাহলে হয়ে যাবে ও প্রপোজিশন। ক্লিয়ার? আর ভুলবেন কোনো দিন, আশা করছি ভুলবেন না। ঠিক? ক্লিয়ার? হ্যাঁ Yes স্যার। sir. এটা ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন। ইউজিসি নেট, ডাব্লিউবি সেট এবং এসএলএসটি, এসএলএসটিদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসব প্রক্ষেপ বচন বা এক্সক্লুসিভ। স্যার এটা হয়ে গেছিল। হ্যাঁ, এটা হয়ে গেছিল, এটা কি হয়েছিল? লাস্ট আপনি পড়িয়েছিলেন ক্রাইটেরিয়া ফর ইভ্যালুয়েশন, আচ্ছা, 8 নম্বর লেখা আছে। এটাও হয়েছিল।
আচ্ছা আমার তো মনে নেই গো, লজিক ক্লাস গ্যাপ হয়েছে তো অনেক দিন। আচ্ছা একটু না হয় স্যার বুঝে। আপনি তো যে অনুমানটা করাচ্ছেন না, ডিডাকটিভ ইনডাকটিভ অনুমানটা? হ্যাঁ ওটা তো কমপ্লিট হয়ে গেছে, ওটা কমপ্লিট করে দিয়েছি আপনাদের, ক্লাসগুলো দেখেননি মনে হয়, ওটা কমপ্লিট করে দিয়েছি। এই কচ্ছিত কজাতি এগুলো তো করেছিলাম, আই থিঙ্ক এখান থেকেই শুরু হবে মনে হয়। আচ্ছা যাই হোক, হয়েছে হয়েছে, আমরা আবারও রিভিশন করব। পড়তে তো আমাদের কিছু যায় আসে না, আমরা যত পারি পড়তে থাকবো, যত পারবো। তো না এখানে কি বলছে, বলছে যে প্রক্ষেপ বচন বা এক্সক্লুসিভ প্রপোজিশন কি, যে সমস্ত বাক্যে কেবল মাত্র, শুধু, শুধুমাত্র, একমাত্র, ছাড়া নয়, ব্যতীত নয়, বাদে নয় ইত্যাদি শব্দগুলো থাকে, সেই বাক্যগুলোকে এ বচনে অর্থাৎ ইউনিভার্সাল অ্যাফার্মেটিভে রূপান্তরিত করতে হয়। তো এক্সক্লুসিভ প্রপোজিশন যেখানে কে কি থাকছে, যে নো ওয়ান অ্যাকসেপ্ট, নট অ্যাকসেপ্ট, নন বাট, অনলি দোজ, such as only, merely and slowly, এই ধরনের ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থেকে থাকে তাহলে সেটাকে আমরা কি করব, এ প্রপোজিশন করব। কি করব, এ প্রপোজিশন করব। তবে কিছু বিশেষ নিয়ম রয়েছে, কি রয়েছে, কিছু বিশেষ নিয়ম রয়েছে। হ্যাঁ শ্রেয়া ঠিকই বলছেন, এটা আমরা করেছি মনে হয়। যাই হোক, তো বচনে রূপান্তরিতের সময় কি করব, যে সাবজেক্ট টার্ম বা উদ্দেশ্য পদ ও বিদেহ পদের স্থান পরিবর্তন করব। সাবজেক্টটা চলে যাবে প্রেডিকেটে অ্যান্ড প্রেডিকেটটা চলে আসবে সাবজেক্টে, অর্থাৎ আমরা ক্রস করব। তো সাবজেক্ট টার্মটা আমরা করে দিব প্রেডিকেট টার্মে এবং প্রেডিকেট টার্মটা করে দিব আমরা সাবজেক্ট টার্মে। এটাই হচ্ছে আমাদের স্পেশাল রুল। যদি পরীক্ষায় আসে যে প্রক্ষেপ বচন বা এক্সক্লুসিভ প্রপোজিশনের নিচের বিশেষ নিয়ম কোনটি, অপশন নাম্বার 1 থাকলো উদ্দেশ্য বিদেহ চেঞ্জ করতে হবে, অপশন নাম্বার বি এ থাকলো যে উদ্দেশ্য সেম থাকবে, বিদেহের সাথে বিরুদ্ধ পদ যোগ করতে হবে, এবং অপশন নাম্বার 3 থাকলো যে উদ্দেশ্য বিদেহ চেঞ্জ হবে এবং দুটির সাথেই গুণের পরিবর্তন হবে, এবং অপশন নাম্বার ডি এ দিল যে উপরের কোনোটি নয়। তাহলে না কি অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন নাম্বার এ, যে উদ্দেশ্য বিদেহ দুটোরই কি হবে, চেঞ্জ হবে। তাহলে এবার আমি একটা কোশ্চিন দিচ্ছি আপনাদের, কোশ্চিনটার অ্যান্সার আপনারা করবেন। ইভেন কি আমি চাইবো যে খাতায় লিখলে আরও বেশি ভালো হয়। না আমি বললাম যে সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত, সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত। প্রগতিশীল ব্যক্তি হয় কি শিক্ষিত, বা ইংলিশে বলতে পারি অল progressive person are educated, না এটাকে কি করবেন বলুন, আমি আপনাদের কাছেই অ্যানসার All চাই। educated persons are progressive person. অল এডুকেটেড পারসন আর প্রোগ্রেসিভ পারসন। কিন্তু একটা কথা আপনারা ধরতে পারলেন না, যেটা হচ্ছে আমি না কি করেছি, আমি যা আছে সেটাই দিয়েছি, আমি কিন্তু প্রপোজিশনটাই দিয়েছি, সেন্টেন্স আপনাদের দিইনি। আপনারা বলতে পারতেন যে স্যার এটা তো একটা প্রপোজিশন, সেন্টেন্স নয়। তাহলে আমি বললাম যে এটাই আমাদের প্রপোজিশন, এটাকে আমাদের বাক্যে রূপান্তরিত করতে হবে। একটু আপনাদের বুদ্ধিটা খাটাতে হবে এবার।
তাহলে বাক্যে রূপান্তরিত করলে কি হবে? সকল শিক্ষিত ব্যক্তি হয় প্রগতিশীল। হ্যাঁ, বাক্যে যদি রূপান্তরিত করি, এটা সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত। এটা তো হচ্ছে শিক্ষিত হুম, সকল শিক্ষিত ব্যক্তি হয় প্রগতিশীল। বুঝতে পারেননি মনে হয়। আমি কেবল বললাম শিক্ষিত ব্যক্তি হয় প্রগতিশীল ব্যক্তি। একদম, বাহ, ভেরি গুড। কেবল শিক্ষিত ব্যক্তি হয় প্রগতিশীল, বা ব্যক্তিরাই প্রগতিশীল, বা এটাও বলতে পারেন কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই হয় প্রগতিশীল, বা এটাও বলতে পারতেন শুধুমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। তো যাই হোক, ধরতে পেরেছেন, এটাই যথেষ্ট। আস্তে আস্তে সব কিছু জানবেন। দেন এবার আমি মুখে মুখে একটা কোশ্চেন দিচ্ছি, যেটা আপনাদের করতে হবে। আমি নোট করব না, নোট করলে টাইম লাগে। আমি বললাম যে মহিলা ছাড়া কারোই প্রবেশাধিকার নেই। এই এক্সাম্পলটা এর আগের দিন দিয়েছিলাম আই থিঙ্ক, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো যাই হোক, এটা আপনারা করেছিলেন, এটা আমি আর বলছি না। নেক্সট হচ্ছে ব্যতীত বচন। আচ্ছা, এটাও করেছিলাম কি? স্যার না, এটা করা নেই। হ্যাঁ, এটা করাইনি। এবার আসলাম আমাদের আসল ক্লাসে। এর আগে যেটা করেছিলাম ওইটা রিভিশন করলাম। তো ব্যতীত বচন অর্থাৎ অ্যাকসেপ্টিভ প্রপোজিশন, যে বচনে কি কি শব্দ ব্যতীত, ছাড়া ইত্যাদি ব্যক্তিক্রমসূচক শব্দ দ্বারা বাক্যের একটি অংশ বাদ দিয়ে বাকি অংশ সম্পর্কে উক্তি করা হয়। মানে ধরুন যে এই একটা জায়গা, এই জায়গার মধ্যে যখনই আমি কি করছি, ব্যতীত কথাটা ইউজ করছি বা ছাড়া কথাটা ইউজ করছি, মানে একটা অংশকে আমি ছেড়ে দিচ্ছি, বাকি সমস্ত অংশ সম্পর্কে আমি কথা বলছি, কোনো না কোনো একটা অংশ ছেড়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে অ্যাকসেপ্টিভ, মানে বের করে দেওয়া, কোনো একটা অংশকে বের করে দেওয়া। অ্যাকসেপ্টিভ মানে বাইরে করা। এই ধরনের প্রপোজিশন, বা যাকে আমরা বলি ব্যতীত প্রপোজিশন। তো এই ব্যতীত প্রপোজিশনে যদি বাদ দেওয়া অংশটি নির্দিষ্ট ডিফাইন্ড হয় তাহলে এ প্রপোজিশন হবে, আর যদি বাদ দেওয়া অংশটি অনির্দিষ্ট বা ইনডিফাইন্ড হয় তাহলে আই প্রপোজিশন হবে। বুঝতে পারলেন? বলছি ইট ইজ দ্য এক্সক্লুডেড পার্ট ইজ ডিফাইন্ড, মানে আমি পার্টিকুলার কোনো একটা বিষয়কে নির্দিষ্ট করে তাকে ইন্ডিকেট করে স্পেসিফাই করে বললাম, তখন সেটা হয়ে যাবে এ প্রপোজিশন, অর্থাৎ ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ। আর যদি আমি ডিফাইন করতে না পারি, আনস্পেসিফাই হবে, তখন সেটা হয়ে যাবে আই প্রপোজিশন। না কেমন করে আমি বললাম, কি বলবো, যে অল মেটেলস except mercury are sold। কি বললাম? অল metals except mercury, দেখি mercury are sold। তাহলে এটা কি হবে, যে পারদ ছাড়া সব ধাতু কি কঠিন, পারদ ছাড়া সব ধাতু কঠিন। তাহলে দেখুন তো এখানে আমি কি কাউকে স্পেসিফাই করছি নাকি করতে পারছি না? বললাম অল মেটালস এক্সেপ্ট মার্কারি আর সোল, না? স্পেসিফিকেশন তো হচ্ছে। স্পেসিফিকেশন হচ্ছে না, কাকে স্পেসিফিকেশন করছি আমরা? মার্কিউরি ছাড়া সবকিছু। মার্কারিকে আমরা স্পেসিফাই করছি, মানে আমরা ইন্ডিকেট করে বলেই দিচ্ছি এই মার্কারিকে বাদ দিয়ে সমস্ত মেটাল কি, সমস্ত মেটাল হচ্ছে কঠিন, পারদ ছাড়া সব ধাতু কঠিন। বাংলাটাও লিখে দিই, নাহলে এসএলএসটি ব্যাচের স্টুডেন্টরা বলবে স্যার শুধু ইংলিশ 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 ইংলিশ। সব ধাতু কঠিন।
যাই হোক, এই বিষয়টা নিয়েই শেষে একটা কথা বলবো। আমাকে শুধু বলবেন যে স্যার আপনি একটা কথা বলতে চেয়েছিলেন, সেটা বলবো। না কি বললাম যে পারদ ছাড়া সব ধাতু কঠিন, তো পারদকে কিন্তু আমি স্পেসিফাই করে দিয়েছি, অ্যাকসেপ্টিভ করে দিয়েছি, ডিফাইন করেছি। তাহলে এটা কোন প্রপোজিশন হবে? এ প্রপোজিশন এ স্যার। প্রপোজিশন হবে। তাহলে এই প্রপোজিশনে কনভার্ট করুন। আচ্ছা দাঁড়ান, আমি নির্দিষ্ট কাউকে ধরবো। হ্যাঁ, কেউ বলবেন না, আমি কাউকে ধরবো। अलग रंजन जी बोलिए। A proposition that excluded a certain part of a class by using words like except for, other than, except, etc. is called an exceptive proposition. If excluded part is definite, then it is converted to a proposition, and if it is indefinite, it is unspecified, then it is converted to I proposition. Please translate categorical proposition into standard form. सर कौन से proposition को convert करना है? यही वाला, all metals except mercury are sold. सर उसका सर all metals are mercury. All metals except mercury are sold. ওকে, বা সাবস্টেন্স আপনারা ইউজ করতে পারেন, যেহেতু মেটালসকে আমরা অনেক সময় সাবস্টেন্সও বলে থাকি। তো যাই হোক, all metals are solid. বলিয়ে all metals are solid होगा। এটাও হবে, ये भी ठीक है। তো না কি বললাম যে সকল ধাতু হয় কঠিন দ্রব্য। দেখুন কথাটা একটু ধ্যান দেবেন, আমি যেটা বলছি। কি বাবা, আমি ক্লাস করাচ্ছি। হ্যাঁ, না কি বললাম যে সকল ধাতু হয় কঠিন দ্রব্য। কি হবে? আমার ভাষা চলে এসেছে না, ও এখন আমাকে বিরক্ত করে রাখবে। হ্যাঁ ধরো, যাও এবার চলে যাও, যাও। না আমার রুমে, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না আমার রুমে সবসময় ফল থাকে, তো খেজুর থাকে, কলা থাকে। ও আসবে, বাবা আমাকে খেজুর লাগবে, না হলে কলা লাগবে, না হলে আমার পারফিউমগুলো যে আছে ওগুলো নেবে, ও বাইরে গিয়ে কি করবে, পারফিউম সবাইকে মেরবে। এই হচ্ছে ওর কাজ। তো যাই হোক, কি বললাম যে সকল ধাতু হয় কঠিন দ্রব্য। এবার মাঝখানে আমি একটা গ্যাপ রাখলাম, তাই গ্যাপ রাখার কারণটা কি না, আমাদের প্রথমে বলে দিয়েছে পারদ ছাড়া, তাহলে আমাদের এখানে অ্যাড করতে হবে পারদ ছাড়া। তো সকল ধাতু হয় কঠিন দ্রব্য। তো আমাদের যেহেতু এখানে বলেছে অ্যাকসেপ্টিভ প্রপোজিশন, মানে কোনো একটাকে তো বাদ দেওয়ার কথা বলেছি। আমরা যেহেতু ও প্রপোজিশন করছি, ডিফাইন বলেছে বা স্পেসিফাই বলেছে, সেই স্পেসিফাইটা হচ্ছে পারদ। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হলে আছি, কোনো অসুবিধা নেই। কি হল, কেন এরকম করছে বুঝতে পারছি না।
তাহলে এবার আমরা দেখব আনডিফাইন্ড বা আনস্পেসিফাইয়ের একটা এক্সাম্পল। আমি বললাম যে একজন ছাড়া সব ছাত্রই একজন ছাড়া সব ছাত্রই অনুপস্থিত বা অনুপস্থিত ছিল। all student except one were absent। তাহলে এই বচনে এটা হচ্ছে একটা অ্যাকসেপ্টিভ প্রপোজিশন, মানে কাউকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, ছাড়ার কথা বলা হচ্ছে, ব্যতীতর কথা বলা হচ্ছে। কিন্তু এই প্রপোজিশনে কি আমরা নির্দিষ্ট কাউকে বলছি? একজন। এবার সেই একজনটাকে আমরা জানি না। একটা ক্লাসে 20 জন আছে, 20 জনের মধ্যে একজনটাকে আমরা জানি না, শুধু বললাম যে একজন ছাড়া সব ছাত্রই অনুপস্থিত ছিল। all students except one were absent। তাহলে এটা কোন প্রপোজিশন হবে? আই প্রপোজিশন হবে। তাহলে আই প্রপোজিশনে যদি আমরা করি কি হবে? সাম, আপনারা বলুন, আমি লিখব। Some students were present. Some students are absent person। আচ্ছা, অ্যাবসেন্ট পারসন বা অ্যাবসেন্ট স্টুডেন্ট আবারও লিখতে পারি, সেম লিখতে পারি, কোনো অসুবিধা নেই। শুধু আমাদের টেকনিক্যাল টার্মগুলো বুঝতে হবে যে আমাদের করতে হবে কি, যে কোনো ছাত্র হয় অনুপস্থিত ব্যক্তি। তাহলে এখানে মাঝখানে ফার্স্ট ব্র্যাকেটে আমরা কেন একজন ছাড়া লিখলাম না? কেন লিখলাম না? এর আগে তো আমরা লিখেছিলাম পারদ ছাড়া, তাহলে এখানে কেন লিখলাম না? এখানে নির্দিষ্ট করে বলা নেই তো, একদম ভেরি গুড। এখানে নির্দিষ্ট করে বলা নেই, তাই আমরা এখানে দিতে পারি না। তো পরীক্ষায় এই ধরনের কোশ্চিন হতে পারে যে ব্যতীত বচনে যখন আমরা পার্টিকুলার অ্যাফার্মেটিভ করব তখন আমরা ব্র্যাকেটের মধ্যে বা নির্দিষ্ট কাউকে রাখি না, তার কারণটা কি? 4টে অপশন দিতে পারি। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ঘুরিয়ে ফিরিয়েই হবে, যা পড়াচ্ছি সেগুলোর মধ্যেই হবে। তাহলে কেন দিচ্ছি না মনে আছে বা মনে থাকবে? মনে থাকবে, হ্যাঁ। এবার আমরা চলে আসব আর একটা নিয়মে, যে নিয়মটাকে বলা হচ্ছে প্রপার নাউন বা সর্বনাম বা নামপদ। বলছে বাক্যের উদ্দেশ্য পদ যদি নামপদ হয়, ধরুন এই একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে, প্রেডিকেট থাকে এবং মাঝখানে, এক সেকেন্ড, হ্যালো মামা, ক্লাসে আছি, ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কি বলছিলাম, এই যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দুটো আছে। আমরা জানি 4টে অংশ থাকে একটা প্রপোজিশনের, তো সেটা আমি প্রথম ক্লাসেই বলেছি কি কি আছে না আছে। কারো কি মনে আছে কি কি আছে? কে বলবেন? একটি প্রপোজিশনের 4টি অংশ বা 4টি পার্ট, সেই পার্টগুলো কি কি? দুটো তো আমি বলেই দিলাম, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। গুণ পরিমাণটা থাকছে, গুণ এন্ড পরিমাণ, কোয়ান্টিফায়ার এন্ড কোয়ালিটি। স্যার এগুলো যেটা ছিল যে কোয়ান্টিফায়ার, সাবজেক্ট টার্ম, কাপিউলা, প্রেডিকেট টার্ম, এগুলোই 4টি অংশ বা 4টি পার্ট। ভেরি গুড। তাহলে বলছে যদি এই উদ্দেশ্য পদে সাবজেক্ট টার্মে কোনো নাম পদ থাকে, অর্থাৎ প্রপার নেম থাকে না। প্রপার নেম কি? প্রপার নেম কোনগুলো? প্রপার নেম হচ্ছে শ্রেয়া, প্রপার নেম হচ্ছে সুচিস্মিতা, প্রপার নেম হচ্ছে শিল্পী,
প্রপার নেম হচ্ছে আলোকজি, না প্রপার নেম হচ্ছে বিশান্ত সোরেন, না প্রপার নেম হচ্ছে কৌস্তব বাবু। এইগুলো হচ্ছে আমাদের প্রপার নেম বা প্রোনাউন। কি বললাম? বা কোনো প্রোনাউন থাকে বা কোনো ডেফিনাইট সিঙ্গেল টার্ম থাকে, অর্থাৎ নির্দিষ্ট বিশিষ্ট পদ হয় যদি বাক্যের উদ্দেশ্যপদ সাবজেক্ট নামপদ বা প্রপার নাম, সর্বনাম অর্থাৎ প্রোনাউন, অথবা নির্দিষ্ট বিশিষ্ট পদ ডিফাইন সিঙ্গুলার টার্ম হয়, তাহলে বাক্যটিকে সামান্য বচনে বা সিঙ্গুলার প্রপোজিশনে রূপান্তর করতে হবে। কি বললাম? যদি কোনো নাম পদ থাকে, কোনো সর্বনাম থাকে বা নির্দিষ্ট কোনো পদকে বোঝানো হয়, যে কোনো নির্দিষ্ট একটা পদ, শুধু প্রপার নেম না। আবারও বলছি যে শ্রেয়া, সুচিস্মিতা, বিশান্ত সোরেন এগুলো থাকলেই যে শুধুমাত্র আমরা করব তা কিন্তু নয়। যে কোনো একটা নির্দিষ্ট পদও হতে পারে, যে কোনো একটা পদ। তাহলে এক্ষেত্রে আমরা বাক্যটিকে রূপান্তর করব সিঙ্গুলার প্রপোজিশনে। বলছে এক্ষেত্রে উদ্দেশ্য পদের আগে কোনো পরিমাণবাচক শব্দ থাকবে না, না অল থাকবে, না সাম থাকবে, না নো থাকবে। আমরা চারটি প্রপোজিশনে এই তিনটি তো পাই, নো, সাম অ্যান্ড অল, তাই না? এগুলো একটাও থাকবে না, এগুলো আমরা ইউজ করতে পারবো না। তো বলছে ইফ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ এ প্রপার নেম, প্রোনাউন or define singular term, convert it into a singular proposition। না আমরা কিসে করব? কনভার্ট করব সিঙ্গুলার প্রপোজিশনে। তবে যখনই আমরা সিঙ্গুলার প্রপোজিশনে করব, তার মানে আমরা সেখানে কোনো কোয়ালিফায়ার বা কোয়ান্টিফায়ার ইউজ করতে পারবো না, যেরকম অল, সাম, নো, এগুলো কোনোটাই ইউজ করতে পারবো না। না কার সামনে? সাবজেক্টের সামনে, উদ্দেশ্য পদের সামনে। তাহলে যদি পরীক্ষায় আসে যে কখন আমরা বা যখন আমরা কোনো বচনে রূপান্তরিত করব, উদ্দেশ্য পদের সামনে আমরা কোনো পরিমাণক বসাতে পারবো না, কখন? কখন? কোনো বাক্যকে প্রপার নেম, প্রপার নেমের সময়, প্রোনাউনের সময়, ডিফাইন সিঙ্গুলার টার্মের সময়, যারা বাংলায় রয়েছে। হ্যাঁ, নির্দিষ্ট হ্যাঁ, পদ থাকলে একদম একদম, হ্যাঁ, দীপঙ্কর বাবু ঠিকই বলেছেন। একদম নির্দিষ্ট কোনো পদ থাকলেও সেটাকে আমরা কি করতে পারি না, কোনো কোয়ান্টিফায়ার বা পরিমাণক বচন ব্যবহার করতে পারি না। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই টার্মটা, যে কোন বচনের ক্ষেত্রে বা কখন আমরা কি না উদ্দেশ্য পদের সামনে পরিমাণক বাচক শব্দ ব্যবহার করতে পারি না। এবার আমি বললাম, এক নম্বরে বললাম কি বললাম? আচ্ছা, বললাম সক্রেটিস। কি লিখছি আমি? Socrates is a poet. Socrates is a poet. তাহলে এটা কি হবে? তাহলে এটা কি হবে? স্যার এই বচন। এ বচন। এ বচন করলে কি হবে? সক্রেটিস হয় কবি। বলুন কি হবে? সক্রেটিস হয় কবি। ঠিকই আছে, সক্রেটিস হয় কবি। কিন্তু ইংলিশে আমরা কোনো পার্থক্য পাবো না, এটাই হচ্ছে মানে বোঝার বিষয়। যখন আমরা বাংলায় বলছি, আমি বললাম সক্রেটিস কবি, আর ইংলিশে তো সক্রেটিস পোয়েট লেখা যায় কি? না, লেখা যায় না। তো ইংলিশে আমাদের লিখতে হবে সক্রেটিস ইজ এ পোয়েট। এখানে যখন আমরা কি করব না স্ট্যান্ডার্ড ফর্মে ট্রান্সলেট করব, তখন আমাদের হয়ে যাবে ইংলিশটা সেম হবে, সক্রেটিস ইজ এ পোয়েট,
আমি লিখেই দিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে যে সক্রেটিস ইজ এ পয়েট, কিন্তু যখন বাংলায় লিখব এটার মানে হচ্ছে সক্রেটিস হয় কবি, বা সক্রেটিস কবি, এটা বাক্যটা যখন আমরা লিখব সক্রেটিস হয় কবি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আছে। এবার আমি আরেকটা এক্সাম্পল দিলাম, এটা আপনারা করবেন, এটা থাকবে হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক থাকবে, এখন কেউ বলবেন না, আমি জাস্ট আপনাদের কোশ্চেনটা দিচ্ছি, আপনারা করে আমাকে পাঠাবেন। স্যার একটা জিনিস জিজ্ঞেস করার ছিল হ্যাঁ যে হ্যাঁ, এখানে তাহলে কিছু চেঞ্জ হলো না না কিচ্ছু মানে চেঞ্জ হবে না, ইংলিশের ক্ষেত্রে? যা আছে সেম, শুধু দেখতে আচ্ছা হবে স্যার। যে আমাদের প্রপোজিশনটার সরি সেন্টেন্সটার মধ্যে কোনো প্রপার নাউন আছে কিনা, কোনো সিঙ্গুলার টার্ম আছে কিনা। যেরকম এখন যে কোশ্চেনটা দেবো সেখানে সিঙ্গুলার টার্ম থাকবে। বললাম দিস ইনফারেন্স is this inference is not valid, this inference is not valid। তাহলে দেখুন তো এখানে কোনো একটা সিঙ্গুলার টার্মকে ডিফাইন করছে কিনা, কোনো একটা সিঙ্গুলার টার্মকে ডিফাইন করছে কিনা? হ্যাঁ স্যার করছে। কোনটা? এটাকে দিস ইনফারেন্স মানে এই অনুমানটি বা এই ন্যায়টি। বললাম এই ন্যায় অনুমানটি নাকি বৈধ নয়, বৈধ নয়, ঠিক আছে, বৈধ নয়। আমি যেটা লিখতে বলবো সেটাই লিখবেন, বাকি কিচ্ছু লেখার দরকার নেই। আমি পিডিএফ ফরম্যাটে আপনাদের দিব, এটা যদিও পিপিটি, এটা আপনাদের দিলে যখন আপনারা জেরক্স করতে যাবেন বা প্রিন্ট করতে যাবেন তখন অনেকগুলো পেজ লাগবে, প্রায় 40-50টার মতো পেজ আছে। তো আমি পিডিএফ ফরম্যাটে দিলে সেটা 10-15 পেজের মধ্যেই চলে আসবে, সমস্ত কিছু ইনক্লুড থাকবে। তবে যেটা লিখতে বলবো সেটাই লিখবেন, যেরকম আমি এ ফিউ এবং ভেরি ফিউর মধ্যে পার্থক্যটা বললাম সেটা লিখতে হবে না। এইটা থাকলো আপনাদের কি হোমওয়ার্ক। দিস ইনফারেন্স ইজ নট ভ্যালিড, এই ন্যায় অনুমানটি বৈধ নয়, এটাকে আপনাদের কি করতে হবে না, আপনাদের ট্রান্সলেট করে আমাকে পাঠাতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা নেক্সট। হ্যাঁ স্যার। নেক্সট বলছে যে সমস্ত বাক্যে যদি তাহলে যত্রতত্র, যেখানে সেখানে, যে সে, যখন তখন, যেথা সেথা, যারা তারা ইত্যাদি শব্দ থাকে তাকে সদার্থক বা অ্যাফার্মেটিভ বাক্য হলে সেখানে এ প্রপোজিশনে রূপান্তরিত করতে হবে। আচ্ছা এই যত্রতত্র কথাটা কোথাও দেখেছেন কোনোদিন? কথায় লেখা থাকে বলেন তো? যত যত ময়লা ফেলবেন না। আর কোথায়? যেখানে দেখবেন ট্যুরিস্টের জায়গাগুলো আছে না, ট্যুরিস্ট যেখানে ঘুরতে যায় মানুষজন, বিশেষ করে ফরেস্টে, বিভিন্ন সায়েন্টিফিক ল্যাবে, ওদের সামনে লেখা থাকে যে যত্রে তত্রে কি করবেন না, আবর্জনা ফেলিবেন না, থুতু ফেলিবেন না, এসব লেখা থাকে। তাই এগুলো খুব ভালো কথা, ফিলসফিক্যাল টার্ম। তাহলে এই সদার্থক যদি থাকে, যত্রতত্রের সাথে সদার্থক টার্ম আছে বা পজিটিভ টার্ম আছে, সেক্ষেত্রে আমরা এ প্রপোজিশন করব। আর যদি নেগেটিভ থাকে তাহলে ও প্রপোজিশন করব। হ্যাঁ, ও প্রপোজিশন করব। তবে এক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনুযায়ী লজিক্যাল ফর্ম নির্ধারিত করতে হবে। মানে বাস্তবে আমাকে দেখতে হবে যে বলতে কি চেয়েছে, বাস্তবে আমাকে দেখতে হবে যে সেখানে কি বলা আছে। তো আগে ইংলিশটা দেখে নিই। ইফ এ সেন্টেন্স কন্টেন এক্সপ্রেস সাচ এস ইফ দেন, wherever there, where there, whoever they, whenever then এসব শব্দ থাকে, তার সাথে অ্যাফার্মেটিভ বা পজিটিভ হয়, সেটা এ প্রপোজিশন।
আর যদি নেগেটিভ হয় ও প্রপোজিশন। তবে ও প্রপোজিশন করার সময় আমাদের দেখতে হবে লজিক্যাল ফর্মটা প্র্যাকটিক্যাল লাইফে বা রিয়েল লাইফে কি আমাদের প্রোভাইড করছে। যেরকম আমি বললাম যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কি বললাম না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বললাম যেখানে বাঘের ভয় সেখানে কি হয়, সন্ধ্যা হয়। সন্ধ্যা হয়। where there is fear, where there is fear of a tiger, evening